করার জন্য। আমরা কার সাথে সম্পর্ক স্থাপন করব না করব সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত বিষয়। সেখানে ভারতকে আগ বাড়িয়ে গিয়ে তাদের নিরাপত্তার নিশ্চয়তার আশ্বাস দেওয়ার কি আছে? আপনারা গোলামি বন্ধ করে, পা চাটা বন্ধ করে, মাথা উঁচু করে দেশপ্রেম এবং আত্মসম্মান নিয়ে কাজ করুন। তিস্তা প্রজেক্ট আসলে কার কাছে দেওয়ার দরকার? অবশেষে মুখ খুলেছেন সৈয়দ রিজওয়ান হাসান। তিনি বলেছেন, আমাদের সর্বশেষ তিস্তা প্রজেক্ট চীনকেই দিতে হবে। এটার মাধ্যমে নিশ্চিত হলো যে ভারতের সাথে সম্পর্কটা অনেকটাই কমিয়ে আছে এবং সম্পর্কটা মোটামুটি একটু এদিকে সেদিকে গেছে। অন্যদিকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছেন। তিনি এই মুহূর্তে কেন আসলে ভারতে গিয়েছেন, এই দুইটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন মেজর দেলোয়ার হোসাইন। তারা যেন আসলে বুঝতে পারবেন তিস্তা প্রজেক্টটা মূলত আসলে কাকে দেওয়া দরকার। হত্যাকাণ্ড, পররাষ্ট্র উপদেষ্টার ভারত ভ্রমণ, তিস্তা প্রজেক্ট এবং সর্বশেষে ব্রিগেডিয়ার জেনারেল আজমি ও লেফটেন্যান্ট কর্নেল হাসিনের মাঝখানে যেই ভুল বোঝাবুঝি চলছে তা নিয়ে কিছু কথা বলবো। সংগ্রামী সকল বাংলাদেশিদেরকে অনুরোধ করব এই সরকারের কাছে দাবি জানাতে যেন 25 ও 26শে ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়। আর একই সাথে সকলকে বলবো সচেতন থাকতে। ষড়যন্ত্রের মাধ্যমে ঢালাওভাবে যেভাবে বিডিআরের সকলকে জামিন ঘোষণা করতে বলা হচ্ছে তা কোনোভাবেই কাম্য নয়। মনে রাখতে হবে, বিডিআর হত্যার সময় যারাই অস্ত্র হাতে নিয়েছিল সকলেই পাপী, সবাই অপরাধী। তাই যতদিন পর্যন্ত তদন্ত সম্পন্ন না হয় এবং দোষীদেরকে খুঁজে খুঁজে বের না করা হয় ততদিন পর্যন্ত ঢালাওভাবে সবাইকে জামিন দেওয়া অন্যায় হবে। আমাদের গোলামী চরিত্র কি কখনোই যাবে না? এই যে 1500 ছাত্রছাত্রীর রক্তের উপর দিয়ে এসে পররাষ্ট্র উপদেষ্টা এই পদে বসে গেলেন, তারপরে উনি ভারত চলে গেলেন বিমস্টেকে ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে। অথচ ভারত বাংলাদেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। পররাষ্ট্র উপদেষ্টা বলেছে, ভারতকে আশ্বাস দিয়েছেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সম্পর্ক স্থাপন হচ্ছে তাতে ভারতের নিরাপত্তায় কোনো ব্যাঘাত ঘটবে না। এই গত 54 বছর ধরে ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু ছিল এবং এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যেই বাংলাদেশের তিন দিক ঘিরে ভারত, সেই ভারত ছাড়া বাংলাদেশের আর কোনো শত্রু হতে পারে না। উনি বিমস্টেকে চলে গেলেন, অথচ এই বিমস্টেকটাকে তৈরি করেছে ভারত শহীদ জিয়াউর রহমানের ব্রেইন চাইল্ড সার্ককে ধ্বংস করার জন্য। আমরা কার সাথে সম্পর্ক স্থাপন করব না করব সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত বিষয়। সেখানে ভারতকে আগ বাড়িয়ে গিয়ে তাদের নিরাপত্তার নিশ্চয়তার আশ্বাস দেওয়ার কি আছে? আপনারা গোলামি বন্ধ করে, পা চাটা বন্ধ করে, মাথা উঁচু করে দেশপ্রেম এবং আত্মসম্মান নিয়ে কাজ করুন। কারণ আপনারা যখন যেখানে কথা বলছেন আপনারা কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করছেন, আপনার নিজের ব্যক্তিকে না। তাই কোনো কথা বলার আগে দেশের কথা এবং দেশের জনগণের কথা চিন্তা করুন। মাথা নত করে গোলাম হয়ে কথা না বলে নিজ দেশের গর্বে গর্বিত হয়ে কথা বলুন, সমতার দাবিতে কথা বলুন। তাদের নিরাপত্তার নিশ্চয়তা যদি আপনাকে নিশ্চিত করতে হয়, তাদেরকেও বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিস্তা প্রজেক্ট উত্তরবঙ্গের বা রংপুরের মানুষের দাবি নয়, তা সমগ্র বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। কারণ এই তিস্তা প্রজেক্টের সাথে শুধু উত্তরবঙ্গই নয়, সমগ্র বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন
নির্ভর করে। তাই তিস্তা প্রজেক্ট আমাদের বাস্তবায়ন করতেই হবে এবং অতি দ্রুত। আমি সৈয়দা রিজওয়ানার কথা শুনেছি, আমি ডক্টর আইনুন নিশাতের কথা শুনেছি। সৈয়দ রিজওয়ানা ঠিকই বলেছেন যে চীনকে দিয়েই আমাদের এই প্রজেক্ট করতে হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু ডক্টর আইনুন নিশাতের কথাটি আমি পছন্দ করিনি। উনি কেন এর মাঝখানে ভারতের নাম নিলেন? যে তিস্তা প্রজেক্ট যুক্তরাষ্ট্র, চীন, ভারত বা যেই করুক, এটা কেমন কথা? আমি তো এর মাঝখানে ষড়যন্ত্রের গন্ধ পাই। কারণ বাংলাদেশিদের চরিত্র তো আবার মুহূর্তের মাঝখানে বিক্রি হয়ে যায়, ভারতের গোলাম হয়ে যায়, মির্জাফর হয়ে যায়। এই দেশটা তো এমনিতেই মির্জাফরে পূর্ণ। তিস্তা প্রজেক্টের ধারে কাছে কোনো ভারতের নাম নেওয়া যাবে না। যেই বাংলাদেশের কোনো উন্নয়ন প্রকল্পে বা বাংলাদেশের কোনো আভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাম নেবে, বাংলাদেশের জনগণকে আমি অনুরোধ করব তাকে প্রকাশ্যে আপনারা বাংলাদেশ শত্রু হিসাবে গণ্য করবেন। তিস্তা প্রজেক্ট ভারত করা তো দূরের কথা, ভারতের কাছ থেকে কোনো প্রকার সহায়তা আমাদের প্রয়োজন নেই। এমনকি তিস্তা প্রজেক্টে আমাদের চোখ খোলা রাখতে হবে যেন ভারতীয় কোনো কর্মী ছদ্মবেশেও তিস্তা প্রজেক্টে কাজ না করতে পারে। এই তিস্তা প্রজেক্ট হলে উত্তরবঙ্গের যে উন্নয়ন হবে, তাতে উত্তরবঙ্গের কোনো মানুষকে ঢাকা শহর বা অন্য কোনো বিভাগের শহরে চাকরির জন্য যেতে হবে না, বরঞ্চ ঢাকা শহর থেকে উল্টা মানুষ উত্তরবঙ্গে যাবে চাকরি খোঁজার জন্য। এই বাঁধ রক্ষা করা, নদী শাসন করা, পুনর্খনন করা এবং তাকে ঘিরে সকল প্রকার নগরী, ছোট ছোট শহর, বিদ্যুৎ, কল কারখানা, অত্যাধুনিক চাষাবাদ, আমরা সবাই জানি যে এই কাজ করার ক্ষমতা এবং যোগ্যতা শুধুমাত্র চীনের আছে। তারা চীনে এবং অন্যান্য স্থানে তা করে দেখিয়েছে এবং চীনকেই আমাদের সেটা দিতে হবে। তা ভারত থেকে যত প্রকার বাধাই আসুক না কেন, সকল বাধা উপেক্ষা করে আমাদেরকে এই প্রজেক্টকে বাস্তবায়ন করতেই হবে। এবং আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রজেক্টের সূচনা করুন। দেশের সমগ্র মানুষ আপনাকে সহায়তা করবে। আপনি কোনো বাধার সামনে মাথা নত করবেন না, কোনো অপশক্তির সামনে মাথা নত করবেন না। সর্বশেষে আমি ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং লেফটেন্যান্ট কর্নেল হাসিনের মাঝখানে যে ভুল বোঝাবুঝি চলছে তা নিয়ে দুটি কথা বলবো। প্রথমে হচ্ছে, ওনারা দুজনই অত্যন্ত ভালো অফিসার। ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে আমরা যারা চিনি না বা ওনার সম্পর্কে জানি না এমন কোনো অফিসার নেই আজকালকার জুনিয়র অফিসার ছাড়া। উনি কেমন অফিসার ছিলেন, কেমন মানুষ ছিলেন তাও আমরা জানি। হাসিন স্যার একজন বীর সাহসী সেনা, তাও আমরা জানি। দুইবার বীর প্রতীক পাওয়া, তা আমরা জানি। এবং এই দেশের শত্রু এবং দেশের শত্রু ভারত এবং দেশের ভিতরের মির্জাফর যারা সেনানিবাসে যারা এখনো বসে আছে এবং তাদের আশ্রয়ে আছে, তারা যারা ওনাদেরকে গুম করে নিয়ে গিয়ে অত্যাচারিত করেছে, কে কতদিন বেশি থেকেছে, কে কতদিন কম থেকেছে সেটা বড় কথা নয়। এই উভয় ঘটনাটাই অত্যন্ত দুঃখজনক এবং যা এই জাতির জন্য এবং এই সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর জন্য একটা কলঙ্ক। এবং এই খুনিদেরকে গ্রেফতার করে শাস্তির আয়তায় আনার যখন দাবি উঠছে, তখন যেই সকল দেশদ্রোহীরা বলছে যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করছে, তা বুঝতে হবে এরা সব দেশদ্রোহী এবং ভারতের দালাল। যে চুরি করলে তাদের ভাবমূর্তি নষ্ট হয় না, কিন্তু ওই চোরকে গ্রেফতার করতে বললে তাদের ভাবমূর্তি নষ্ট হয়। সুতরাং এদের অসৎ উদ্দেশ্যটা বুঝতে হবে। এবং তারাই কেউ কেউ এইসব ঘটনা ঘটাচ্ছে, ভুল বুঝাবুঝি সৃষ্টি করছে। একটা জিনিস মনে রাখতে হবে, আমি দুজনই আমার সম্মানিত সিনিয়র, আমি অনুরোধ করব বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে যেখানে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের সম্পূর্ণ কাঠামো সশস্ত্র বাহিনী এবং সিভিল প্রশাসনে পুলিশে রয়ে গেছে, তখন বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ বিরাট বড় বিপদের মাঝখানে আছে এবং প্রতিদিন তারা দিন পার করছে আশঙ্কায় যে কালকে কি হয়, পরশু কি হয়। সেইখানে আমাদের কথা শুনে বাংলাদেশের জনগণ যারা অনুপ্রাণিত হয়, যারা মনে আশার আলো পায়, যারা মনে সাহস পায়, তারা কিন্তু আপনাদের মাঝখানে এহেন ভুল বুঝাবুঝি দেখে তারা সাহস হারিয়ে ফেলছে, তারা দুঃখ পাচ্ছে, তারা হতাশ হচ্ছে।
তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের সকলের যথেষ্ট বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, বিশেষ করে আরো 10টা-5টা সিভিলিয়ান যখন কথা বলে তাদের চেয়ে আমাদের কথার মূল্য কিন্তু অনেক কারণে বেশি। তার মাঝখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে প্রশিক্ষণ এবং চাকরির অভিজ্ঞতার মাধ্যমে দেশে বিদেশে যুদ্ধ বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে এসেছি, তা কিন্তু একজন সিভিলিয়ান শত শত কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। তাই নিজের মূল্যটা এবং নিজের অবস্থানটাকে বুঝতে হবে। আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি না, আমি নিরপেক্ষভাবে দুটি কথা বলতে চাই। 2020 সালে হাসিন স্যার প্রথম আমাকে টেলিফোনে যোগাযোগ করেন যে, দেলোয়ার, আমি জানি আজমি স্যার কোথায় আছেন, আমি একই জায়গায় ছিলাম, সেই ডিজিএফআই এর কচু ক্ষেতের সেই আয়নাঘরে, সেই বন্দিশালায় যেখানে আজমি স্যারও আছেন। তুমি আমাকে যদি কিছু লোকবল দিতে পারো, কিছু সাহায্য দিতে পারো, তাহলে আমি আজমি স্যারকে ওখান থেকে বের করে নিয়ে আসবো। তার মানে এখানে দুটি কথা কি প্রতিষ্ঠিত হয় এই সত্য ঘটনায়, যে আজমি স্যার সেই ডিজিএফআই কচু ক্ষেতের ডিজিএফআই লোকেশনে আজমি স্যারও বন্দী ছিলেন। যারা এখন মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে যে উনি অন্য কোথাও ছিলেন, তাকে অন্য কোনো জায়গায় রাখা হয়েছে, এগুলো সব মিথ্যা বিভ্রান্তি। উনি কচু ক্ষেতের ডিজিএফআই এর জায়গায় ছিলেন। আর দ্বিতীয় সত্যকে প্রমাণিত হয় যে হাসিন স্যার অত্যন্ত সাহসী একজন অফিসার এবং আজমি স্যারের জন্য ওনার শ্রদ্ধা এবং ভালোবাসা আছে, সেই জন্য নিজের জীবন বিপন্ন করেও উনি এই ধরনের অপারেশন চালাতে প্রস্তুত ছিলেন। কিন্তু সময় মতো যেই লোকের মাধ্যমে সেই সাহায্য দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেও আসলে সঠিক ব্যক্তি না, যার ফলে সেই সাহায্যটা সময় মতো আসেনি। দ্বিতীয় কথায় আসি, এই যে যারা যারা মিথ্যা কথা ছড়িয়ে বেড়াচ্ছে যে আজমি স্যার মহা আনন্দ ছিলেন, ওনাকে গুম করা হয় নাই, ওনার পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ হলো, ডাহা মিথ্যা কথা। তাহলে যারা এইসব দাবি করছে তাদেরকে কালার টেলিভিশন এসি দিয়ে, কালার টিভি দিয়ে, তাকেও একটা এসি দিয়ে 8 বছর একটা রুমের মাঝখানে বন্দি করে রাখা হোক, নিশ্চয়ই তাতে উনি রাজি হবে। এগুলো হচ্ছে কাপুরুষিত মিথ্যা কথাবার্তা। কারণ আমি যখন 2020-এ আমার ভিডিওতে লাইভে আমি আজমি স্যার জীবিত থাকার কথা জনগণের সামনে প্রকাশ করি, তখন আজমি স্যারের বড় ভাই লন্ডন থেকে আমাকে ফোন করে কান্নায় ভেঙে পড়েন, এইভাবে যে আপনি এটা কি শোনালেন, ইয়া আল্লাহ, এটা কি শোনালেন, আমরা তো গায়েবানা জানাজাও করে ফেলছি। শুধু তাই না, আরো ভিতরের কিছু গোপন কথা আমি জানি যেটা আজমি স্যার নিজেও জানেন না, এবং এটা পাবলিকে প্রকাশ্যে আমি বলতে চাই না, যার মাধ্যমে স্পষ্টত প্রমাণিত হয় আজমি স্যারের পরিবারের সাথে কারোর যোগাযোগ ছিল না। সুতরাং এখন যারা তেল ডালছেন বাইরের থেকে, তারা হচ্ছে বাংলাদেশের সেই সকল মানুষ যারা পরিবেশকে ঘোলা করে এই আওয়ামী লীগকে রাস্তা করে দিতে চাচ্ছে, এবং সেই ওনাদের মাধ্যমে বিএনপি জামাতের তাদের মাঝখানে যে এতদিন ধরে সার্কাস চলছিল, সেই সার্কাসটাকেই আবার পুনর্জীবিত করছে। আমি আজকে থেকে 5 বছর আগে আমার ভিডিওতে বলেছি যে আজমি স্যারকে আমি আমার চিন্তাধারা এবং অভিজ্ঞতা থেকে বলেছি যে আজমি স্যারকে গুম করা হয়েছিল এই কারণে যে উনি যদি জামাতের নেতৃত্ব পান তাহলে জামাত শক্তিশালী হয়ে উঠবে, সেটাই ছিল ভারতের ভয়। সেই জন্য আজমি স্যারকে গুম করা হয়, এবং আজমি স্যারকে হত্যা করা হয় না, যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর বেশিরভাগ অফিসারই আজমি স্যারকে খুব শ্রদ্ধা করেন। এবং আমার কথাই সত্যি হয়েছে, আজমি স্যার নিজেই স্বীকার করেছেন যে ডিজিএফআই ওনাকে জেরা করত যে উনি কি জামাতের নেতৃত্ব নিয়েছেন কিনা বা নিতে যাচ্ছেন কিনা। আমাদের নিজেদের মাঝখানে লড়াই করার সময় এইটা নয়, দেশে আমাদের অনেক সমস্যা চলছে। প্রফেসর ইউনূস কিন্তু নামে প্রধান উপদেষ্টা হয়ে বসেছেন, উনি কিন্তু কোনো কাজ করতে পারছেন না, এবং উনাকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। কাজ করতে দিচ্ছে না কারা? যারা ভারতীয় এবং স্বৈরাচারী হাসিনার অপশক্তি এখনো ক্ষমতায় বসে আছে, সকল বাহিনীতে এবং সিভিল প্রশাসনে এবং পুলিশে, তারা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে কাজ করতে দিচ্ছে না। এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের অন্যান্য উপদেষ্টা পরিষদ মণ্ডলীতে, যাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে বসানো হয়েছে, তারাও সেই ষড়যন্ত্রকারীরাই তাদেরকে বসিয়েছে যেন প্রফেসর ইউনূস কোনো কাজ না করতে পারে।
তাই আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। এই যে বিএনপি লাফাচ্ছে না দ্রুত নির্বাচন দিতে, এই বিএনপি শহীদ জিয়া রহমানের হত্যার বিচার করতে পারে নাই, সুতরাং এই বিএনপি জীবনও বিডিআরের বিচার করতে পারবে না। বিএনপি বেগম জিয়াকে যে অন্যায়ভাবে 2 বছর জেলে পচিয়েছে সেটারও বিএনপি বাধা দিতে পারে নাই। বালুর একটা ট্রাক সরাতে পারে নাই বেগম জিয়ার বাসার সামনে থেকে। বিএনপি কিসের ঘোড়া ডিমের, বিএনপির এই বর্তমান নেতারা কিসের ঘোড়া ডিমের দেশ চালাবে? সুতরাং আমাদের অনেক দায়িত্ব আছে এখনো। আমি দুজনের উদ্দেশ্যেই বলছি, স্যার আপনাদের অনেক প্রয়োজন আছে, আপনারা জাতীয় বীর, প্লিজ চলেন একসাথে কাজ করি। এবং তার সাথে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারও কিন্তু সকাল বিকাল পরিশ্রম করে যাচ্ছেন, দৌড়াদৌড়ি করে যাচ্ছেন, প্রতিবাদ করে যাচ্ছেন, একটার পর একটা দাবি তুলে কিন্তু বাধ্য করছেন সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য। এই পর্যন্ত যতটুকুই সম্ভব হয়েছে কাগজে কলমে হলেও সেটা কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার এবং ওনার টিম যারা আছে, একই সাথে লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যার সহকারে, তাদেরও কিন্তু কৃতিত্ব আছে। ওনারা সকাল বিকাল ছোটাছুটি করে কিন্তু এই কাজগুলা অনেকাংশে কাগজে কলমে করেছেন, এখনো চেষ্টা করে যাচ্ছেন। সুতরাং ওনাদেরকেও আমার উৎসাহ। যে নির্বাচিত হয়েছেন, যারা শারীরিক অত্যাচার যে নির্যাতন হয়েছে, বিভিন্ন দেশে ষড়যন্ত্র করে যার বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যাচার করেছে, অসংখ্য মামলা দিয়েছে, কিন্তু তাকে কখনো দমাতে পারেনি আমাদের সেই নেতা, আমাদের দল ভারতকে তারেক রহমানকে, যার নেতৃত্বে আমরা এখন আন্দোলন করেছে। প্রিয় বন্ধুগণ, আজকে এখানে দাঁড়িয়ে যদি বলতে পারতাম যে আমরা সবাই খুব ভালো আছি, তাহলে খুশি হতাম। আপনারা তাই বলতেন, তাই না? সবাই কি খুব ভালো আছি আমরা? দেখেন আজকের যে বিষয়, জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে সাধারণ মানুষের কয়েক মজা বাড়ি বেড়ে গেছে। চাল, ডাল, তেল, লবণ প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। আর সেই সঙ্গে আমাদের যে নিরাপত্তা, আমরা যেটা মনে করি যে সরকার পরিবর্তন হয়েছে, ফ্যাসিস্টরা পালিয়ে গেছে, আমরা যদি নিরাপদ থাকবো, সেটা কি সম্ভব হয়েছে? হয়। সেই জন্য আজকে আমরা এই জনসভায় উপস্থিত হয়েছি। বন্ধুগণ, বাংলাদেশের প্রতিটি মানুষ বিগত 15 বছর 16 বছর ধরে সংগ্রাম করেছে, লড়াই করেছে, প্রাণ দিয়েছে। বিএনপি প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় কয়েক হাজার, মাফ করবেন আমি খুব সুস্থ না এই বয়সে, তবু আপনাদেরকে এসেছি এই অমিতের অবমানে। শরীর ভালো না, এসেছি। আমাদের প্রায় কয়েক হাজার নেতা কর্মীকে তারা হত্যা করেছে। আপনাদের এই যশোরে এই 15 বছরে প্রায় 84 জনকে হত্যা করা হয়েছে, আহত হয়েছে অনেকে। মামলার জন্য হিসাব নাই, সারা বাংলাদেশে একেবারে গুম হয়েছে 700 লোক করে নেতা কর্মীদের। আমাদের ইলিয়াস আলী, পারভেজ, ইউনিয়ন সহ ছাত্র নেতা, যুব নেতা প্রায় 700 জন গুম হয়ে গেছে। আপনারা তো একদিন আগে দেখেছেন, আয়নাঘর দেখেছেন, টেলিভিশন দেখেছেন না আপনারা? আয়নাঘর সবাই দেখেছেন তো না? কারা করেছিল সেটা? হাসিনা, তাই না? আমাদের ভাইদেরকে, আমাদের ছেলেদেরকে সেখানে তুলে নিয়ে গিয়ে ওই একটা ছোট্ট প্রকাশকে ওদেরকে বছরের পর বছর এনেছে এবং সেখানে তখন তারা চলে গেছে, মৃত্যুবরণ করেছে, কয়েকজন কাকে মাত্র ছেড়ে দিয়েছে। এখন অনেকের সন্ধান আমরা পাই। একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, পৃথিবীর ইতিহাসে এর নমুনা আছে কিনা আমি জানি না, যে যাদের কর্মীদের বিরুদ্ধে 60,000, দুঃখিত 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয় এবং এখনো আমাদেরকে কোর্টে যেতে হয়, হাজিরা দিতে হয়। এই একটা অবস্থা বাংলাদেশে ফ্যাসিস্ট হাজিরা তৈরি করে। আজকে যে অন্তত খোলা মন দিয়ে এখানে বসেছেন, বক্তৃতা শুনছেন,
কিছুক্ষণ আগে আমি বলেছে যেখানে আপনাদেরকে ভিডিও করা দেওয়া হতো না, সভা করতে দেওয়া হতো না, 144 দাঁড়িয়ে সেটাকে ভেঙে আপনাদেরকে ঢুকতে হচ্ছে, তাই না? আজকে সেইটুকু আমরা পেয়েছি যেখানে আমরা সবাই করতে পারি। বন্ধুরা, আমাদের প্রত্যাশা অনেক। জুলাইয়ে আগস্টে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমাদের ছেলেরা প্রায় 426 জন প্রাণ দিয়েছে। প্রায় 2000 ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে। এত ত্যাগ স্বীকার করার পরে আজকে যখন একটা অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল খুব বেশি কিছু না। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেতে চাই, ভোটের অধিকারটা ফিরে পেতে চাই, কারণ আমরা এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। 1971 সালে তরিকুল ভাই সহ আমরা সেদিন যারা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশকে আলাদা একটা ভূখণ্ড নির্মাণ করবার জন্য, একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবার জন্য, তারা কিন্তু স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক দেশ হবে। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে হাসিনা, তার বাবা আগে ছিল শেখ মুজিবুর রহমান সাহেব, তিনিও এক হাতে এই গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসনগত মার্শাল করেছিলেন। সেদিন আমাদের এই যে অধিকারগুলো ছিল, সেই অধিকারগুলোকে তিনি কেড়ে নিয়েছিলেন। সেদিনও আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আসলেন। জনগণ তাকে যখন 7 নম্বরে বিপ্লব করে ক্ষমতা দিল, সেই ক্ষমতা পাওয়ার পর তিনি এই দেশের মৌলিক প্রথম যে সংস্কারটি সাধন করলেন, সেটা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে আসলেন এবং মুক্ত সংবাদ মাধ্যম করে দিলেন। মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দিলেন, ভোটের অধিকার ফিরিয়ে দিলেন। সেই অবস্থা থেকে এরপরে দেশের খালেদা জিয়া, আমরা সবাই জানি যে তিনি পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট সংসদে গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তারও পরে যখন জনগণ চেয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমের আরেকটি সংস্কার, মৌলিক সংস্কার করে তিনি এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার কাজ শুরু করেছিলেন। বলবো তাই আজকে যখন আমরা শুনি যে সংস্কার শুধুমাত্র আজকেই দাবি তোলা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। আমরা 2016 সালে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি ভিশন 2030 দিয়েছিলেন সংস্কার বিভিন্ন প্রস্তাব করে। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে হবে, ব্যালেন্স করতে, ভারসাম্য আনতে হবে। তিনি বলেছিলেন যে 2 কক্ষের পার্লামেন্ট হতে হবে। তিনি বলেছিলেন যে বিচার বিভাগকে এক সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে এবং জনগণের যে অধিকার, সেই অধিকারটিকে ফিরিয়ে দেওয়ার জন্য তাকে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। এই কয়েকটা কথা, আর অনেক কিছু ছিল। আর আমাদের নেতা জনক তারেক রহমান 2022 সালে 31 দফা কর্মসূচি নিয়েছিল সরকারে। পরিষ্কার করে বলা আছে সেখানে যে রাষ্ট্রের রূপান্তর, অর্থাৎ রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে আমরা 31 দফা দিই। সেই 31 দফাতে আজকে যে জুডিশ কমিশনের রিফর্ম কমিশনের যে রিপোর্টগুলো আসছে, তার সাথে প্রায় এক হয়ে গেছে, প্রায় এক আছে। সুতরাং এই সংস্কারের নাম করে মানুষের যে অধিকার, যে অধিকারগুলোকে পিছিয়ে দেওয়া, মানুষ কিন্তু অন্য কিছুর গন্ধ পায়। আমাকে আগে বুঝছে যে আপনি এত নির্বাচন করেন কেন, আগে সংস্কারগুলো হতে দেন না। যে সংস্কারগুলো কারা করবে? এই দেশের জনগণ করবে, তাই না? এই দেশের জনগণ যদি প্রতিনিধি না থাকে, পার্লামেন্ট যদি না থাকে, তাহলে কি আপনার এই সংস্কারগুলো জনগণের কথা আসবে? আসবে কি? আসবে না। আমাদের পরিষ্কার করে বলেছি যে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার পরিবর্তন আনুন, আমরা সংস্কারের বিরুদ্ধে নেই, কিন্তু দ্রুত নির্বাচন দিই। আমরা খুব ভালো করে জানি যে নির্বাচনের কথা বলে 1/11 একটা ঘটনা ঘটেছিল, মনে আছে আপনাদের? তখনও ফখরুদ্দিন মঈনুদ্দিন খুব বড় বড় কথা বলে, সংস্কারের কথা বলে, তারপর ক্ষমতাকে দখল করবার চেষ্টা করে। সেদিন জনগণ ঘুরে দাঁড়িয়েছিল বলে
দেশের দাঁড়িয়েছেন বলে কিন্তু তিনি ভারতীয় সংস্কৃতিকে চলে যেতে পারেছেন। আজকে পরীক্ষা করে বলতে চাই, প্রফেসর ডক্টর ইউনূসকে আমরা সবাই তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, এবং তিনি সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরব। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বের সমস্ত নেতারা, অর্থনীতিবিদেরা, সংস্কারকরা তাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে, আমরাও করি। সেই জন্যই আপনি যখন দায়িত্ব নিয়েছেন, আমরা এইভাবে আশ্বস্ত হয়েছিলাম যে আপনি সত্যিকার অর্থে সুবিবেচকের মতো অতি দ্রুত মানুষের অধিকার থেকে ফিরে দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা এখনো আশাবাদী যে তিনি অতি শীঘ্র, অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি নির্বাচন চান? নির্বাচন চান? নির্বাচন চান। কারণ নির্বাচন হলে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবো, সরকার আসবে, সেই সরকারটা হবে জনগণের সরকার, তাই না? আমাদের ভোটে নির্বাচিত সরকার। কিছুদিন আগে একদিন বলে গেলেন যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, তাই না? 15 বছর আমরা দিতে পারি না। আমাদের যে ছেলেরা বাগানে আছে, যাদের বয়স 20, 21, 25 পর্যন্ত, তাদের কেউ ভোট দিতে পারেনি। দিতে পেরেছে? কিন্তু আমরা বলেছি ভোটের ব্যবস্থা করি। আমরা বিশ্বাস করি যে যত দ্রুত নির্বাচন করবেন তত দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এই যে জিনিসপত্রের দাম কমে না, কমবে থেকে এখনো যে ফ্যাসিস্টের দোষরাই বসে আছে। আমাদের এক ভাই বললেন যে দুর্নীতি কমে নাই, আর কোনো কোনো ক্ষেত্রে বাড়ছে, আর রেট বাড়ে গেছে। আরো রেট বাড়ছে এই জন্য যে আমাদের ওই সবাই তাকায় আছে, ভাই যদি ধরে ফেলে তার বিপদ আছে, ওই জন্য দাম এখন বাড়ে গেছে, রেট বাড়ে গেছে। এই দিকে তাদের খেয়াল নাই, সুশাসনের দিকে যোগ দেন। আমাদের পুলিশ প্রশাসন কাজ করতে পারছে না, কেন কাজ করতে পারছে না সেটা যোগ করে দেখেন। আর আবারও এই কথাগুলো বলে ওই সব মানুষদের হাতে যোগ দিবেন না যারা জনগণকে প্রতিনিধিত্ব করে না। আপনারা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচনগুলো আগে দিতে চান। আপনারা আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন, যখনই এই নির্বাচনগুলোকে আগে করতে যাবেন, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, বিভিন্ন গ্রামে গ্রামে আওয়ামী লীগের দুষ্কৃতরা আমার মাথা চালিয়ে করবে না, তারা আমার মেম্বার ইলেকশন করতে চাইবে না, তারা এখন ঢুকে গেছে, ওদের বেরিয়ে আসবে। আর এলাকায় এলাকায় দলীয় সৃষ্টি হবে, প্রবলেম শুরু হবে। এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে কোন মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। আজকে এই সভায় আমি প্রকাশ্য করে দিতে চাই, এই দেশের মানুষ তা মেনে নেবে না, কখনোই মেনে নেবে না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলতে চাই, উপদেষ্টা বলতে চাই, আপনাদের যদি কোন খায়েশ থাকে যে আমরা সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে যে দল করতেছেন সেই দল করেন, নির্বাচন করেন, জনগণের সামনে আসেন। খুব পরিষ্কার কথা, এখানে কোনো লাভ যাক নাই। হঠাৎ করে সেদিন বললেন যে এখানে যা যা আলাপ হবে আমি সব জনগণকে জানিয়ে দেব। আপনি নতুন করে কথা কি বলবেন? আমরা তো যা যা করছি সব প্রকাশ্যেই করছি, প্রত্যেকটা কথা আমরা জনগণকে জানাই, জনগণের কথা নিয়ে আমরা আসি। জনগণের ভয় আমাদেরকে দেখাবেন না, কারণ আমরা জনগণের সঙ্গে চলি, জনগণ আমাদের সঙ্গে। কি ভাই আছেন না আপনারা? বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব কে করে? বিএনপি করে, তাই না? মার্কাটা কি ভাই? মার্কা কে? মার্কা কি? আমাকে আমার এলাকার লোক জানেন, উত্তরবঙ্গের লোকজন আমাকে বলে একটু বোকা, বলে না, ভাই বলে ভাই। কিন্তু আমাকে জিজ্ঞেস করে ভাই ইলেকশনটা কবে হবে? যে সংস্কার আছে, সংস্কার হবে। সংস্কার কি জিনিস? সত্য কথা না মিথ্যা কথা বলেন? বেশিরভাগ মানুষ সংস্কার জানে,
সংস্কার কি? সোজা কথা, আমি আমার চাল ঠিক মতো দামে কিনতে চাই, আমার ডাল ঠিক মতো কিনতে চাই, আমি হসপিটালে কেন যেন সেবা পাই, আমি আদালতে কেন যেন বিচার পাই, পুলিশ ভাইদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে চাই, না আমাকে অনেকটা মারধর না করে, তাই না? সেই সংস্কার করে মানুষ দুই বেলা দুই মুঠো ভাত, মোটা কাপড়, শান্তিতে চলাফেরা, আমার মা বোনেরা যেন নিরাপদে চলাফেরা করতে পারে, তাই তো নাকি? এবং বাসায় ছেলের কাছে একটা ডিম অথবা গোস্ত দিতে পারে, তাই তো? আজকে সেই অবস্থাটা মানুষ কিন্তু এখন না, সেই দিকের কোনো খেয়াল নাই ওদের খেয়াল কুর্সি কি করে বাড়তে রাখবেন। আমাকে অনেক বলে যে স্যার আপনি কথা বলেছেন, না বলে কোনো উপায় নাই, কারণ এখন কথাটা বলতে হবে। ক্ষমতায় থাকতে চান, নির্বাচন করেন, ইস্তফা দেন, গিয়ে নির্বাচন করে ভোট করেন। আমরা স্বাগত জানাই, নতুন দল করবেন, আমরা খুব খুশি, কিন্তু সেই নতুন দল কিন্তু ক্ষমতায় বসে করা যাবে না, বাইরে গিয়ে করতে হবে। অনেক কোনো কোনো রাজনৈতিক দল তারাও দরকার করতে শুরু করছে আগে স্থানীয় নির্বাচন। আমি জানি না তারা কোন নিশ্চয় বলছে, আমার বলছে এখন নাকি নির্বাচনের পরিবেশ নাই। কখন পরিবেশ আসবে? যখন বাংলাদেশের মানুষ অস্থির হয়ে যাবে। প্রতিদিন ঢাকাতে আপনার আন্দোলন হচ্ছে, লোকজন রাস্তায় এসে রাস্তা বন্ধ করে দিচ্ছে প্রতিদিন, একদিন বাদ নাই। ছেলেরা আসে, আমাদের যে ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছে তারা আসে, বিভিন্ন কলেজের ছেলেরা আসে, যে যা দাবি দেওয়া নিয়ে আসে, আসবেই, কারণ এর আগে তারা সময় সুযোগ পায় নাই, কারণ পেয়েছে। কিন্তু আমরা এটা নিশ্চিত করে বলতে পারি, যদি নির্বাচনের মাধ্যমে কোন সরকার আসে, তখন তার প্রতিনিধি তার কথাগুলো বলবে ও তার সমস্যার সমাধান হওয়ার সুযোগ থাকবে। এদের কাছে সেই সমস্যার সমাধান করার সুযোগ হবে না। আমি কোন ব্যক্তি না বলতে চাই না, আমি একটু বলতে চাই, যারা রাজনীতি করার ইচ্ছা আছে, আবার রিপিট করে বলতে চাই, তারা দয়া করে পদ ছেড়ে দেন। সরকারে বসে থেকে এই পদে থাকার কথা চিন্তা করবেন না। নির্বাচন করবেন, নির্বাচন করে পদ নেবেন, সরকার গঠন করবেন, আমরা মেনে নেব, সবসময় মেনে নেব। আমি বক্তব্য বাড়াবো না, আপনাদের শুধু বলতে চাই, এদিকে বলতে চাই ভাই, এই যশোরের মানুষ, গোটা যশোর, আপনারা হচ্ছে দড়াকু মানুষ, সব সময় লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কোনদিন মাথা নত করেন নাই। এই যে এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, আমার ছেলেরা চাকরি পায় না, কেউ কেন যে বিএনপি করে, এই জন্য চাকরি হয়নি, তাই না? বহু ছেলেগুলো চাকরি হয়, ব্যবসা করতে দেবে না, যে বিএনপির এখন ব্যবসা নাই, বন্ধ করে দিয়েছে। আজকে সেই ছেলেরা তারপরেও কিন্তু তারা সংগ্রাম লড়াই চালিয়ে গেছে, এখন মতাত্ত্বিক অবস্থার মধ্যে দিয়ে তারা যেতে চায়। বন্ধুগণ, এই মানসিকতা নিয়ে আমরা টিকে আছি। কত চেষ্টা করা হয়েছে আমাদের দলকে ভাঙার জন্য, এই হাসিনাই করেছে। আমরা জেলে গেছি, আমাদের জেলের নেতাদের কাছে বলে যে নির্বাচন করো, তাহলে তোমাকে আমরা এই সুযোগ একটা মানুষ মাথা করে না করেছে। কেউ নির্বাচনে গেছে হাসিনার অধীনে? যায়নি। বলল এই দল সেই দল, আমাদের নেত্রী ছিলেন না, নেত্রী জেলে ছিলেন, নেতা রঙিনের বাইরে ছিলেন, আমরা আমাদের দলকে কখনো ভাঙতে দেই নাই, ঐক্যবদ্ধ ছিলাম, তাই না? আমাদেরকে কেউ পরাজিত করতে পারে না। তাই বলি বন্ধুগণ, যে এখন আমরা পুরোপুরি মুক্ত হতে পারিনি, আমরা সেদিন মুক্ত হবো যেদিন আমার ভোটটা আমি দিতে পারি। সেদিন আপনি আপনার ভোট দিতে পারবেন, আপনার প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন, সেই দিন আমরা ইনশাআল্লাহ মুক্ত হব। আজকে দেশের অবস্থা ভালো না, এখন আপনার বিনিয়োগ হয় না, কর্মসংস্থান নাই, চাকরি বাকরি নাই। আমরা সেই অবস্থা চাই যেখানে আপনার আমাদের কর্মসংস্থান হবে, চাকরির ব্যবস্থা হবে। আপনাদের এই যে নোয়াপাড়া শিল্প অঞ্চল, পাটকলগুলো সব বন্ধ হয়ে আছে, তাই না? কলকারখানাগুলো বন্ধ হয়ে আছে, এগুলোকে চালু করার ব্যবস্থা করেন। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি আজকে, ভবিষ্যতে যদি আমরা জনগণের
সমর্থনে নির্বাচিত হতে পারি, তারা প্রত্যেকটা বন্ধ হয়ে যাওয়া কলকারখানাকে চালু করবো। আপনাদের ভবদহ জলাবদ্ধতার কারণে অভয়নগর, মনিরামপুর, কেশবপুর বিস্তীর্ণ এলাকার মানুষ তারা খুব কষ্ট হয়, ফসল ফলাতে পারে না, এবং আপনার যখন বন্যা আসে, বর্ষা আসে, তখন সব বেঁচে যায়, খরা আসে, সমস্ত যায়, মানুষ খুব কষ্টে আছে। আমরা আপনাদের ইনপুট করতে পারি যে আমরা ক্ষমতায় আসলে আমরা স্থায়ী সমাধানের জন্য বিশেষজ্ঞ এবং স্থায়ী রাজনীতিকে আরো করে স্থায়ী সমাধানের ব্যবস্থা করবো। বন্ধুরা, বক্তব্য দীর্ঘ করবো না, কারণ আপনার বাড়ি যাবেন দূর দূরান্ত থেকে এসেছে। শেষ কথা বলতে চাই, আমাদের দেশের খালেদা জিয়া এখনো কিন্তু বিদেশে আছেন, চিকিৎসা করছেন। এই মহিষী নারী, এই মহিলা কোনদিন নিজের দিকে তাকাননি, তার সংসারের দিকে তাকাননি, তার ছেলেদের দিকে তাকাননি। তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ দিনের পর দিন, বছরের পর বছর লড়াই করেছেন। এর সাথে আমাদের সাথে যুদ্ধে লড়াই করেছেন 9 বছর। পরবর্তীকালে এই হাসিনার সরকার আসার পরে রাজনৈতিক চক্রান্ত করে প্রতিহিংসার কারণে তাকে মিথ্যা মামলায় জেলে দিয়েছে। দেখেন, তারপরে তাকে মাথা নত করতে পারে, তিনি আপোষ করেননি হাসিনার সঙ্গে, এবং সেই কারণে আজকে আল্লাহর অশেষ রহমতে মানুষের ভালোবাসা নিয়ে তিনি বিদেশে আছেন, লন্ডনে আছেন, সুস্থ হয়ে ইনশাআল্লাহ অতি দ্রুত আমাদের মধ্যে ফিরে আসবেন। আমি আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে আজকে আহ্বান জানাতে চাই, আপনি দেখুন এই যে মানুষ এসেছে সমস্ত তারা একটা জিনিস চায়, কি চায়? তারা আপনাকে তাদের সামনে দেখতে চায়, ঠিক কিনা? আমি চান না তারেক রহমানকে সামনে দেখতে, আমাদের নেতাকে আমরা সামনে দেখতে চাই না। আমরা আহ্বান জানাচ্ছি যে আপনি আসুন, আমরা সমগ্র বাংলাদেশের মানুষ আপনার দিকে চেয়ে আছে। শুধু বাংলাদেশের মানুষ নয়, বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান এখন আপনাকে চায়। আপনার নেতৃত্বে বাংলাদেশ তার ভোটের অধিকার ফিরে পাবে, তার বেঁচে থাকার অধিকার ফিরে পাবে। নতুন বাংলাদেশ নির্মাণের স্বার্থ দেখতে তার নেতা থাকবে আপনি। আসুন আমরা আরো ঐক্যবদ্ধ হই, আরো একসাথে থাকি। আর আবারও বলতে চাই যে আমরা আপনাদের সঙ্গে কোনো বিভেদ করতে চাই না, ঝগড়া করতে চাই না, কিন্তু দয়া করে খুব তাড়াতাড়ি ওই সংস্কারগুলো শেষ করে নির্বাচন দিন। আর তার আগে কোন পরামর্শ করবেন না, কোন স্থানীয় নির্বাচনের আগে হবে না। বন্ধুগণ, আমরা পরিষ্কার করে জানতে চাই, এই দেশের মানুষ আগে সংসদ নির্বাচন চায়, তারপরে তারা স্থানীয় সরকার নির্বাচন। বন্ধুগণ, মা-বোনেরা অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক কষ্ট করেছেন। আমরা আসুন সামনের দিনগুলোতে আরো ঐক্যবদ্ধ হই, যাতে করে আমাদের যে পাওনা, সেই পাওনাটা যাতে আমরা বুঝতে পারি। আমি সব শেষে আমরা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই, আর একটা সুসংবাদ দিতে চাই। সমগ্র বাংলাদেশের মানুষ কিন্তু এক হয়ে আছে, হ্যাঁ, সেই একটার কারণ হচ্ছে তারেক রহমান। আসুন আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন। পাশাপাশি তিস্তা প্রজেক্ট নিয়ে কাজ করবে, আমরা চাই সরাসরি চীন কাজ করবে, কারণ ভারত সবসময় তাদের স্বার্থের জন্য কাজ করবে। ভারত এতদিন করে নাই, এখন আর করার প্রয়োজনও নাই, কিন্তু তারপরেও ভারতের অনেক দালাল আমাদের এখানে আছে, তারা চেষ্টা করবে যাতে ভারতে এই কাজটা করে। কিন্তু ভারতকে কাজ দিলে ভারত কখনোই তাদের সাথে বিলীন করে আমাদের কাজ করে দেবেন। এই জন্য তিস্তা প্রজেক্টটা গুরুত্বপূর্ণ হচ্ছে চীনের জন্য, চীনকে দেওয়া উচিত। চীন সবসময় বাংলাদেশের জন্য কাজ করবে, কারণ তারা চাবে ভারতের ক্ষতি। তো সব কিছু মিলিয়ে যে আলোচনাগুলো করেছেন মেজর দেলোয়ার, তার আলোচনা আপনার কতটুকু যুক্তিসঙ্গত মনে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।